আয়ান বেঁচে যাওয়া সবজি দিয়ে তার জন্য হালকা ঝোল বানাচ্ছিল। ঘরটা ছোট ছিল, মাটির দেয়াল, যার ফাটল দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে আসছিল। এক কোণায় তামার পাত্রের নিচে হালকা আগুন জ্বলছিল। আব্দুল্লাহ ভালোবাসা আর কিছুটা বিষণ্ণতার সাথে তার ছেলের দিকে তাকালো আর নিচু গলায় বলল, হে আয়ান, যদি তুই না থাকতিস তবে এই দুনিয়ায় আমার কেউ ছিল না যে আমার সাহারা হতো। আয়ান হালকা হাসির সাথে বলল, যার মধ্যে চোখের পানির আর্দ্রতা লুকানো ছিল, আর আব্বা, যদি আপনি না থাকতেন তবে আমার কাছেও কোনো দুনিয়া থাকতো না যেখানে আমি বাঁচতে পারতাম। তারপর সে কিছুক্ষণ চুপ থাকল, আর তারপর শক্ত আর দৃঢ় গলায় বলল, ওই লোকটা মনে করে যে ক্ষমতা সোনা, সম্পদ আর চাকর বাকরের মধ্যে থাকে, কিন্তু আমি তাকে সেটা দেখাবো যা সে কখনো কল্পনাও করেনি। এটা শুনে আব্দুল্লাহর ভ্রূম ভয়ে ওপরে উঠে গেল। সে নরম আর চিন্তিত গলায় বলল, থামো হে আমার ছেলে, সাবধান। জুলুম যারা করে তাদের মোকাবিলা তাদের পদ্ধতিতে করো না। মন্দের জবাব মন্দ দিয়ে দিও না। কিন্তু আয়ানের চোখ অন্য কোনো আলোয় জ্বলছিল। সেই আলো ছিল চ্যালেঞ্জ, বিশ্বাস আর অটল সংকল্পের, যেন তার মন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অন্যদিকে হারিস বিন নোমান তার জাঁকজমকপূর্ণ প্রাসাদে সাজানো টেবিলের কাছে বসেছিল। তার সামনে মাংসের বিভিন্ন পদ, পিঠা আর পানীয়র পেতলা রাখা ছিল। সে রাগ আর অহংকারের সাথে তার চাকরকে বলল, ওই ছেলেটা কে? আমি তার ব্যাপারে সব কিছু জানতে চাই। সে কে, কি করে আর কাদের সাথে মেলামেশা করে। আমি আমার অপমান সহ্য করি না, আর যে জবাব আমি দেব তা কঠিন হবে। চাকর সম্মানের সাথে মাথা নিচু করে বলল, হুজুর, আমি সকালে ওর ব্যাপারে সব খবর জোগাড় করে ফেলব। এরপর হারিস বিন নোমান তার নরম বালিশে হেলান দিল। সে তর্জনী দিয়ে তার চিবুক ধরল আর গভীর চিন্তায় ডুবে গেল। তারপর মনে মনে বলল, প্রতিশোধ ধৈর্য চায়, আর আমি ধৈর্য ধরতে জানি, বিশেষ করে যখন দামটা বেশি হয়। পরদিন সকালে আল জাহারার বাজারে রোজকার রনক ফিরে এসেছিল, আর জীবন তার নিয়ম মতোই চলছিল। এই ভিড়ের মধ্যে হারিস বিন নোমানের বিশ্বস্ত চাকর ধীরে ধীরে বাজারে প্রবেশ করল। সে পা টিপে টিপে হাঁটছিল, মানুষের মুখের দিকে গভীরভাবে তাকাচ্ছিল, কাউকে প্রশ্ন করছিল, আর কারো সাথে নরমভাবে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। অবশেষে সে এক বৃদ্ধ মহিলার সামনে গিয়ে থামল, যে ডাল বিক্রি করছিল। সে সম্মানের সাথে তার সাথে কথা বলল আর বলল, খালা, আমি জানি যে আপনি এই মহল্লারই বাসিন্দা যেখানে আয়ান বিন আব্দুল্লাহ থাকে। আমি শুধু এটা জানতে চাই যে সে কেমন ছেলে আর নিজের জীবন কিভাবে কাটায়। বৃদ্ধ মহিলা তাকে সন্দেহের চোখে দেখল, তারপর গম্ভীরভাবে বলল, এই সব জানার তোমার কি দরকার? হে বাছা, তুমি কি কোনো ভালোর উদ্দেশ্যে জিজ্ঞেস করছো নাকি কোনো খারাপ উদ্দেশ্যে? তখন সে হালকা ঠান্ডা হাসির সাথে উত্তর দিল, আমি তো শুধু একজন বার্তাবাহক, জানতে চাই, আর জানা তো কোনো পাপ নয়। বৃদ্ধ মহিলা দীর্ঘশ্বাস ফেলল আর ধীরে বলল, আয়ান তার বয়সের অন্য ছেলেদের চেয়ে আলাদা। সে নিজেকে সামলেছে আর তার বাবার সাহারা হয়েছে। সে তার বাবার সাথে খেতে সারাদিন কাজ করে, তারপর তার ফসল বিক্রি করে, আর এভাবেই নিজের আর তার বাবার সংসার চালায়। এমনকি সে বড়ও হয়ে গেল। তার চরিত্র মহান, তার চিন্তা শক্ত। চাকর এসব কথা মন দিয়ে শুনল আর সেগুলো তার মনে গেঁথে নিল। তারপর সে চুপচাপ সেখান থেকে সরে গেল আর ফিরে তার মনিবের কাছে পৌঁছল। সে সম্মানের সাথে বলল, বৃদ্ধের ছেলে সাধারণ ছেলেদের মতো নয়। সে বুদ্ধিমান, চালাক আর মানুষের মধ্যে সম্মান আর ভালোবাসা রাখে। এটা শুনে হারিস বিন নোমান সন্দেহের সাথে তার ভ্রু ওপরে উঠাল আর নিচু গলায় বলল, বুদ্ধিমান, এই কথাটাই তো আমার পছন্দ হলো না। একজন বুদ্ধিমান মানুষ আমার জন্য তলোয়ারের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে, কিন্তু আমি এই ব্যাপারটা জোর জবরদস্তি দিয়ে নয়, বুদ্ধি আর চালাকি দিয়ে সামলাবো। এখন আমি বুঝে গেছি যে এই ছেলের কাছ থেকে আমার অপমানের প্রতিশোধ কিভাবে নিতে হবে। এখন আমি ওকে আমার ক্ষমতার জোর দেখাবো। আয়ান মাসে একবার গমের আকারে বাড়ির মালিককে ভাড়া শোধ করত। সেই রাতে যখন মাস শেষ হয়ে গেল, তখন সে গম নিয়ে বাড়ির মালিকের কাছে গেল, কিন্তু সেখানে দেখল যে জালিম ব্যবসায়ী হারিসও উপস্থিত। তাকে দেখে আয়ান অবাক তো হল, কিন্তু সে কিছু বলল না। সে গম বাড়ির মালিকের হাতে দিল আর নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। সে পুরো রাস্তায় এটাই ভাবতে থাকল যে এর কী কারণ হতে পারে, এই ব্যবসায়ী মালিকের বাড়িতে কেন এসেছে। তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এর কি কোনো মানে আছে? সে কি আমাদের ক্ষতি করতে এসেছে, নাকি অন্য কোনো গোপন ষড়যন্ত্র আছে? প্রতি কদমে তার চিন্তা বাড়তে লাগল আর মনে এক অস্থিরতা জাগল। সে বিপদ অনুভব করছিল, এমন এক বিপদ যা শুধু চোখ দিয়ে দেখা যাচ্ছিল না, বরং মন আর মস্তিষ্কে এক ছায়ার মতো উপস্থিত ছিল।
আয়ানের পা ধীর হয়ে গেল আর সব দিকে নজর বোলাতে লাগলো, যেন কোনো হঠাৎ নড়াচড়া বা শব্দ তার সন্দেহকে বাড়িয়ে দিতে পারে। প্রতি মুহূর্ত তার জন্য চিন্তা আর সতর্কতার প্রয়োজন তৈরি করছিল, কারণ সে জানত যে আজকের এই দেখা সাধারণ হবে না। যখন সে বাড়ি ফিরল তখন সে তার বাবা আব্দুল্লাহকে বিছানায় বসা পেল। তাকে খুব বেশি অসুস্থ দেখাচ্ছিল। রাস্তায় আয়ান তার জন্য ডাক্তার থেকে ওষুধ এনেছিল, যা সে তাকে দিয়ে বলল, আব্বা, কাল কাজে যেও না, তোমাকে অসুস্থ লাগছে। তিনি ছেলের দিকে গভীরভাবে তাকালেন আর নরমভাবে বললেন, হে আমার ছেলে, তোর মুখে আজ এমন কিছু আছে যা আমি আগে কখনো দেখিনি। তুই কি খুব ক্লান্ত হয়ে গেছিস? আয়ান তার কাছে বসল আর নিচু গলায় বলল, না আব্বা, ক্লান্তি নয়, শুধু ওই অহংকারী লোকটা তার চাল চালতে শুরু করেছে। এটা শুনে আব্দুল্লাহ এক গভীর দীর্ঘশ্বাস ফেলল আর গম্ভীরভাবে বলল, তাহলে বুঝে নাও যে পরীক্ষা কাছে এসে গেছে, আর আমাদের এর মোকাবিলা ধৈর্য, সত্য আর দৃঢ়তার সাথে করতে হবে। পরদিন যখন তারা জাগল তখন তারা কাজের জন্যও গেল না। হঠাৎ দরজায় টোকা পড়ল। আয়ান মনে মনে ভাবল, এটা কে হতে পারে? বাবা তাকে দরজা খুলতে বললেন। যখন আয়ান দরজা খুলল তখন তার পা সেখানেই আটকে গেল। দরজার সামনে জালেম ব্যবসায়ী হারিস বিন নোমান দাঁড়িয়েছিল, বুক ফুলিয়ে, মুখে অহংকার আর চোখে ঘৃণা নিয়ে। তার হাবভাব থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে এখানে কোনো আলোচনার জন্য আসেনি। হারিস অহংকারে ভরা গলায় বলল, আয়ান, এক্ষুনি এই বাড়ি খালি করে দাও। আমি চাই যে তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আয়ান অবাক আর রাগের মিশ্র অনুভূতি নিয়ে বলল, তুমি কে আমাদের বাড়ি ছাড়ার হুকুম দেওয়ার? তুমি এই বাড়ির মালিক নও। হারিসের ঠোঁটে ঠান্ডা হাসি ফুটে উঠল। সে নিষ্ঠুরভাবে উত্তর দিল, এখন এই মুহূর্ত থেকে আমি ওই বাড়ির মালিক। আমি এই বাড়ি তোমাদের মালিকের কাছ থেকে কিনে নিয়েছি। এখন এটা আমার, আর তোমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। আয়ান কাঁপা গলায় বলল, আসলে তুমি এসব আমার সাথে কেন করছো? দয়া করে আমাকে কিছু সময় দাও। আমার বাবা অসুস্থ, আবহাওয়া খুব ঠান্ডা, আমি একদিনে কোথায় নিয়ে যাব ওনাকে? এটা শুনে হারিসের চোখে ঘৃণা আরও বেশি গভীর হয়ে গেল। সে কঠোর গলায় বলল, আমি তোমাদের জীবন ততক্ষণ পর্যন্ত কঠিন করতে থাকব যতক্ষণ না তোমরা এসে আমার বাড়িতে চাকরি করো, কারণ তুমি আমাকে সবার সামনে অপমান করেছিলে। যখন আমি তোমার বাবাকে মেরেছিলাম তখন তোমারও বাকি লোকেদের মতো চুপ থাকা উচিত ছিল। তুমি আমাকে মানুষের সামনে লজ্জিত করেছ, আর এখন আমি চাই যে তুমি পুরো গ্রামে অপমানিত হও। আমি চাই যে কেউ তোমাকে আশ্রয় না দিক, যাতে তোমার বাবা এই শীতে মারা যায়। আয়ান এটা শুনে স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে কোনো মানুষ শুধু নিজের জেদের খাতিরে এত পাষাণ হতে পারে। সে আরেকবার মিনতি করে বলল,